এবারে আমরা জানব বিএমআই। বিএমআই মানে বডি মাস ইন্ডেক্স। বডি মানে কি? বডি মানে দেহ, মাস মানে ভর, আর ইন্ডেক্স মানে সূচক। তার মানে কি, এই বিএমআই কে আমরা বাংলাতে কি বলবো? দেহ ভর সূচক। এই বিএমআই কাকে বলে? এখানে দেখো, এই যে বিএমআই, বিএমআই কাকে বলবো? কোনো ব্যক্তির পুষ্টির মাত্রা নির্ণয়ের জন্য যে সূচক ব্যবহার করা হয় তাকে বলা হয় দেহ ভর সূচক বা বিএমআই। তাহলে বিএমআই কাকে বলবো? না, কোনো ব্যক্তির পুষ্টির মাত্রা। কার মাত্রা? পুষ্টির মাত্রা। ঠিক আছে? কোনো ব্যক্তির পুষ্টির মাত্রা নির্ণয়ের জন্য যে সূচক ব্যবহার করা হয় তাকেই বলা হয় বিএমআই বা বডি মাস ইন্ডেক্স। এই বিএমআই কে কিভাবে নির্ণয় করবে তুমি? ঠিক আছে, প্রত্যেকটা মানুষের বিএমআই কিন্তু আলাদা আলাদা। এই বিএমআই কি করে নির্ণয় করবে? না, ওই ব্যক্তির যদি ওজনকে, ওই ব্যক্তির যে ওজন হবে সেই ওজনটা আমরা নিয়ে নিলাম। সেই ওজনটা আমরা কিসে নিলাম? কেজিতে। ঠিক আছে, ওজনকে যদি তার উচ্চতা বা হাইট, যেটাকে বলি উচ্চতার বর্গ, এটাকে দিয়ে উচ্চতার আমরা একক কি? মিটার। এটা মিটার স্কোয়ার হয়ে যাবে। তাহলে কোনো ব্যক্তির ওজনকে তার উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে বিএমআই। দেখো, কোনো মানুষের বিএমআই যদি তোমার 18.5 থেকে 25 হয়, মনে থাকবে, কোনো ব্যক্তির বিএমআই যদি 18.5 থেকে 25-এর মধ্যে হয়, হ্যাঁ, সেই মানুষটাকে আমরা বলবো সেই মানুষটা স্বাভাবিক ওজন আছে। কি আছে? স্বাভাবিক ওজন রয়েছে। আবার যদি কোনো ব্যক্তির ওজন, এই বিএমআইটা যদি 25 থেকে 30-এর বেশি হয়, মানে 25 থেকে 30-এর মধ্যে হয়, ঠিক আছে, তখন আমরা কি বলবো? বেশি ওজন আছে। ওই ব্যক্তিটার বেশি ওজন আছে। তার মানে বিএমআই নির্ভর করে ব্যক্তিটার ওজন বা ব্যক্তিটি রোগা বা মোটা বা তার কি ধরনের মোটা, সেইটা কিন্তু আমরা এই বিএমআই এর উপর নির্ভর করে আমরা বার করে নিতে পারি। আবার যদি বিএমআই আমার 30 থেকে 40-এর মধ্যে হয়, ঠিক আছে, তখন কি বলবো? খুব মোটা, মানে বেশি ওজন আছে। এটা হচ্ছে স্থূলত্ব, যেটাকে বলবো স্থূলত্ব, মানে ভুড়িয়ালা লাদুস লুদুস ব্যক্তিকে বলবো একদম, সেটা হচ্ছে স্থূলত্ব। তার সেটাই হচ্ছে স্থূলত্ব। স্থূলত্ব মানে মোটা, স্থূলত্ব মানে মোটা, আর মোটা ব্যক্তির ওজন খুবই বেশি, সেই জন্য এটাকে, বুঝতে পারলে? তাই এই বিএমআই এর উপর নির্ভর করে আমাদের ওজন কার কিরকম, কে রোগা, কে মোটা, কে স্থূলত্ব বেশি, এইগুলো আমরা নির্ণয় করতে পারি। অনেক সময় এখানে দেখো, এই যে বিএমআই দেখো 18.5 থেকে 25-এর মধ্যে হলে স্বাভাবিক ওজন, 25 থেকে 30-এর মধ্যে হলে বেশি ওজন, 30 থেকে 40-এর মধ্যে স্থূলত্ব। এবার অনেক সময় দেখো পরীক্ষায় অঙ্ক হিসাবে দেয় যে তো একজন মানুষের ওজন 62 কেজি আর উচ্চতা 1.57 মিটার, তাহলে তার বিএমআই কত? তাহলে তার বিএমআই এখানে কত কিভাবে বার করবে? এই যে বিএমআই কি করে বার করবে? 62, হ্যাঁ, আর এটা হচ্ছে কত? ওজনটা হচ্ছে 1.57 তার স্কোয়ার, বুঝতে পারছো? এইভাবে বার করবে। এটা বেরোবে 25
মোটামুটি আমি ক্যালকুলেশন করে রেখেছি, যাই হোক 25.1 মতন হয়ে গেছে। ঠিক আছে, এই দেখো এখানে বলেছে কি 25-এর বেশি হলে কি বেশি ওজন আছে, মানে 25.1 বিএমআইটা বেরোচ্ছে, তার মানে এর ওজনটা একটু বেশি আছে। আবার ধরো কোনো ব্যক্তির ওজন, ধরো ওজনটা কত, ওজনটা ধরো 60 কেজি, কোনো ব্যক্তির ওজন 60 কেজি আর উচ্চতাটা কত, উচ্চতাটা ধরো 1.2 মিটার, 1.2 মিটার। ঠিক আছে, তাহলে এখানে 25.1 মানে ওজনটা সামান্য বেশি, তাই তো, ওজন সামান্য বেশি বলবো এটা। আর এটা হচ্ছে ওজনটা কত, 60 কেজি রয়েছে, আর এটা হচ্ছে উচ্চতা 1.2 মিটার। তাহলে আমার বিএমআইটা কত বার করতে হবে না, ওজন হচ্ছে 60 আর উচ্চতা কত হচ্ছে 1.2 স্কোয়ার, হ্যাঁ, কেজি পার মিটার স্কোয়ার। এটা বেরোচ্ছে তোমার 41.66, এটা ক্যালকুলেশন করে দেখবে এইটা বেরোবে। তাহলে 41.66 হলে কি হবে, খুবই মোটা, মানে স্থূলত্বর সম্ভাবনা খুবই বেশি, তাই তো, 40-এর উপর হয়ে গেছে, তার মানে আমরা কি বলবো, স্থূলত্বর সম্ভাবনা খুব বেশি হয়ে গেল। এখান থেকে আমরা তাহলে বিএমআই সম্বন্ধে জানলাম। এই যে স্থূলত্ব যদি বেশি হয়ে যায় তখন শরীরের মধ্যে কি কি উপসর্গ দেখা যেতে পারে। দেখো, যদি তোমার এই বিএমআইটা যদি বেশি হয় তখন কি হবে, সে বেশি মোটা হবে, আর বেশি মোটা হওয়া মানে বেশি ওজন হওয়া, আর বেশি ওজন হওয়া মানে কি, রক্তচাপ ক্রমাগত বাড়তে থাকবে, রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হবে, রক্তনালীর গায়ে লিপিড জমা হয়ে কি হবে, রক্তনালীর যে ব্যাসটা সেটা কমে যাবে, এর ফলে হৃৎপিণ্ডে নানান সমস্যা হবে, আর অস্থিসন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে। ঠিক আছে, তাহলে বিএমআই যদি বেড়ে যায় তাহলে কি হবে না, রক্তচাপ বেড়ে যাবে, শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হবে, রক্তনালীতে লিপিড জমে গিয়ে মানে ব্যাসটা কমে যাবে, ফলে হৃৎপিণ্ডে নানা সমস্যা আসবে, এরপর হচ্ছে গাঁটে গাঁটে ব্যথা, ক্যান্সার হতে পারে। তাহলে এইগুলো মোটামুটি আমরা জেনে নিলাম। বিএমআই কাকে বলে, বিএমআই কিভাবে নির্ণয় করব, বিএমআই কিভাবে ক্যালকুলেশন করব, বিএমআই দেখে কিভাবে আমরা রোগা না মোটা এটা করবো, আর বিএমআই যদি বেশি হয় তার কি কি সমস্যা আসতে পারে সেগুলো এখান থেকে মোটামুটি জেনে নিলাম। এরপর আমরা জানবো, এখানে দেখো প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য আর সংশ্লেষিত খাদ্য। প্রাকৃতিক খাদ্য তোমরা জানো, প্রাকৃতিক খাদ্য দেখো এখানে দেওয়া আছে আম, এই দেখো আম, কলা, যা প্রকৃতি থেকে পাওয়া যায়, তরমুজ, এগুলো সব প্রাকৃতিক খাদ্য। ঠিক আছে, তাহলে প্রাকৃতিক খাদ্য কাকে বলবো, যে সকল খাদ্য আমরা প্রাকৃতিক উৎস থেকে পাই। ঠিক আছে, আমরা এই প্রাকৃতিক খাদ্য কোথা থেকে পাবো, 1 নম্বর প্রাকৃতিক উৎস থেকে পাবো। তাহলে যেসব খাদ্য আমরা প্রাকৃতিক উৎস থেকে পাই এবং যে সকল খাদ্যের পুষ্টিগুণ সব থেকে বেশি, পুষ্টিগুণ সবচেয়ে বেশি, বুঝতে পারলে, প্রাকৃতিক খাদ্য কাকে বলবো, যে সকল খাদ্য আমরা প্রাকৃতিক উৎস থেকে পাই এবং যে সকল খাদ্যের পুষ্টিগুণ সবচেয়ে বেশি, সেই খাদ্যকে আমরা কি বলবো, প্রাকৃতিক খাদ্য। উদাহরণ কি, উদাহরণ আমরা আম, তারপর হচ্ছে কলা, তরমুজ, এগুলো সবই প্রাকৃতিক খাদ্য, যা প্রকৃতিতে হচ্ছে সবই প্রাকৃতিক খাদ্য। আচ্ছা, এটা গেল আমার একটা। 2 নম্বর আর একটা কি, প্রক্রিয়াজাত খাদ্য। কি খাদ্য,
প্রক্রিয়াজাত খাদ্য। দেখো এই যে এখানে লেখা আছে প্রক্রিয়াজাত খাদ্য। দেখো প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলবো? যে সমস্ত খাদ্যবস্তু প্রকৃতি থেকে পাওয়া খাদ্য উপাদানগুলিকে নানান রকম প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। প্রকৃতিতে যে সকল প্রাকৃতিক খাদ্য রয়েছে সেগুলোকে নেওয়া হচ্ছে, ঠিক আছে, এবং সেগুলোকে কি করতে হচ্ছে? তাদেরকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। তাহলে যে সকল খাদ্য প্রকৃতি থেকে পাওয়া খাদ্য উপাদানগুলিকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় এবং যার পুষ্টিগুণ প্রাকৃতিক খাদ্যের থেকে সামান্য কম, সেই সকল খাদ্যকেই বলা হয় প্রক্রিয়াজাত খাদ্য। ব্যাপারটা আরো ক্লিয়ার করে বলে দিচ্ছি। দেখো, যেমন ধরো আমরা চাল ফুটিয়ে আমরা কি করি? ভাত করি, তাই তো? চালটা আমাদের কি প্রাকৃতিক খাদ্য, প্রকৃতিতে উৎপন্ন হয়, তৈরি, তাই তো? সেইটাকে আমরা কি করি? বাড়িতে নিয়ে এসে সেটাকে হাঁড়ির মধ্যে দিয়ে জল দিয়ে তাতে তাপ দিয়ে তাকে ফুটিয়ে তবে আমরা ভাত করি। এই যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এটাকে তৈরি করছি। তাহলে প্রাকৃতিক খাদ্যকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে খাদ্যটাকে তৈরি করছি সেই খাদ্যটাকে কি বলবো? প্রক্রিয়াজাত খাদ্য। এর পুষ্টিগুণ কি না? এর পুষ্টিগুণ প্রাকৃতিক খাদ্যের তুলনায় সামান্য কম, ঠিক আছে? তাহলে প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলবো? ভালো করে যদি বলো, যে সমস্ত খাদ্যবস্তু প্রকৃতি থেকে পাওয়া খাদ্য উপাদানগুলিকে নানান রকম প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় এবং যার পুষ্টিগুণ সামান্য প্রাকৃতিক খাদ্যের থেকে সামান্য কম, তাকেই বলা হয় প্রক্রিয়াজাত খাদ্য। তাহলে প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে, প্রাকৃতিক খাদ্যকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। আর 2 নম্বর কি? প্রাকৃতিক খাদ্যের তুলনায় পুষ্টিগুণ সামান্য কম, ঠিক আছে? প্রক্রিয়াজাত খাদ্য কি? যেমন উদাহরণ কি? উদাহরণ হিসাবে কি নিতে পারো? উদাহরণ কি? ভাত, রুটি, এগুলো সব প্রক্রিয়াজাত খাদ্য। বুঝতে পারলে? যে সকল খাদ্য প্রাকৃতিক খাদ্যকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় এবং যার পুষ্টিগুণ প্রাকৃতিক খাদ্যের তুলনায় সামান্য কম, তাকেই বলা হয় প্রক্রিয়াজাত খাদ্য। যেমন কি? ভাত, রুটি। আচ্ছা, কি কি প্রক্রিয়া করা হয়? প্রক্রিয়াগুলো কি কি? 1 নম্বর দেখো, যে সকল প্রক্রিয়াগুলো অবলম্বন করা হয়, মোটামুটি 1 নম্বর দেখো আমি বলে দিলাম, তাপ দেওয়া হয়, তাই তো? তাপ দিয়ে ভাতটাকে ফুটানো হচ্ছে, তাপ দেওয়া হয়। তারপর ধরো ওর সঙ্গে তুমি বিভিন্ন রাসায়নিক পদার্থ যোগ করতে পারো। রাসায়নিক পদার্থ বলতে ধরো তুমি তরকারি করছো, তরকারির মধ্যে কি করছো? নুন দিচ্ছ, তেল দিচ্ছ, এগুলো সব রাসায়নিক পদার্থ, হলুদ, লঙ্কা এসব দিচ্ছ, তার মানে রাসায়নিক পদার্থ তুমি যোগ করতে পারো। এগুলো হচ্ছে বিভিন্ন প্রক্রিয়া। তারপর হচ্ছে এর সঙ্গে বিভিন্ন মানে প্রাকৃতিক খাদ্য, মানে প্রাকৃতিক একাধিক উপাদান আমরা যোগ করি, তাই তো? প্রাকৃতিক একাধিক উপাদান আমরা যোগ করি, তাই তো? একটা তরকারি করছি, তাই তো? একটা তরকারি যখন করব তখন ধরো ফুলকপির তরকারি করছি, ফুলকপির সঙ্গে আমরা কি করি? মটরশুঁটিও, মটর কড়াইও দিই, দুটোই প্রাকৃতিক খাদ্য। আলু দিই, আলু হচ্ছে প্রাকৃতিক খাদ্য। তার মানে কি? তাহলে একাধিক প্রাকৃতিক খাদ্য দিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াজাত খাদ্য তৈরি করছি।
এরপর আমরা যে খাদ্যটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংশ্লেষিত খাদ্য। সংশ্লেষিত খাদ্য, হ্যাঁ, এই খাদ্যটাকে অনেক সময় ভেজাল খাদ্যও বলা হয়। কি বলা হয়? ভেজাল খাদ্য। ঠিক আছে, এই সংশ্লেষিত খাদ্য, এই দেখো, এই যে সংশ্লেষিত খাদ্য। এই সংশ্লেষিত খাদ্য কাকে বলবো না, যে সমস্ত খাদ্য প্রাকৃতিক উৎস থেকে পাওয়া খাদ্য উপাদান ও কৃত্রিম উপাদান একসাথে রসায়নগারে জটিল পদ্ধতিতে তৈরি করা হয় এবং খাবারগুলোর রং, স্বাদ ও গন্ধ অনেকটাই প্রাকৃতিক খাবারের মতন, তাদেরকে বলা হয় সংশ্লেষিত খাদ্য। মানে প্রাকৃতিক যে খাদ্য রয়েছে, প্রাকৃতিক খাদ্য, তার সঙ্গে কি যোগ করা হচ্ছে? তার সঙ্গে যোগ করা হচ্ছে কৃত্রিম খাদ্য। প্রাকৃতিক খাদ্যের সঙ্গে কি যোগ করা হচ্ছে? কৃত্রিম খাদ্য যোগ করা হচ্ছে। ঠিক আছে, মানে কৃত্রিম খাদ্য উপাদান, খাদ্য বলতে খাদ্য উপাদান যোগ করা হচ্ছে। যোগ করে এই খাদ্যটাকে এমন একটা খাদ্য তৈরি করা হচ্ছে যার গন্ধ খুব ভালো, রং খুব উজ্জ্বল, ঠিক আছে, স্বাদ খুব ভালো। সেই খাদ্যটাকেই আমরা কি বলি? সংশ্লেষিত খাদ্য। সেই খাদ্যটাকে কি বলি আমরা? সংশ্লেষিত খাদ্য। ঠিক আছে, যেমন কেক, চকলেট, তারপর হচ্ছে তোমার কোল্ড ড্রিঙ্কস, এগুলো সবই সংশ্লেষিত খাদ্য। তাহলে সংশ্লেষিত খাদ্য কাকে বলবো না, যে সমস্ত খাদ্য প্রাকৃতিক উৎস থেকে পাওয়া খাদ্য উপাদান, যেটাকে আমরা প্রাকৃতিক খাদ্য বলছি, ও কৃত্রিম খাদ্য উপাদান একসঙ্গে কি করছে? একটা জায়গায় এগুলোকে কি করছে? মিক্সিং করতে হচ্ছে, একসঙ্গে, সেটাকে বলছে রসায়নগারে, একসঙ্গে রসায়নগারে মিশিয়ে যে জটিল পদ্ধতিতে তৈরি করা হয়, যার রং, স্বাদ, গন্ধ অনেকটা প্রাকৃতিক খাদ্যের মতো, তাদেরকে বলা হয় সংশ্লেষিত খাদ্য। যেমন কি চকলেট, আইসক্রিম, পটাটো চিপস, পপকর্ন, এগুলো সব সংশ্লেষিত খাদ্য, বা এটাকে আমরা এতে এই ভেজালগুলো মানে কৃত্রিম খাদ্য উপাদান, মানে যেটা ভেজাল থাকে সেটাকে বলছি আমরা। আচ্ছা, দেখা যাক কি কি থাকে। যেমন দেখো, এখানে একটা চার্ট দেওয়া আছে। হলুদ মিষ্টিগুলো দেখেছো নিশ্চয়ই, হলুদ মিষ্টি বা বিরিয়ানি, এতে দেখবে একটা কেমিক্যালস দেওয়া থাকে, রং দেওয়া থাকে হলুদ রঙের। বা বিরিয়ানিতে যে রংটা থাকে সেটাকে বলা হয় মেটানিল ইয়েলো। এই ভেজালটা থাকে, এই মেটানিল ইয়েলো, এই ভেজালটা থাকে। চকলেট, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, এগুলোতে কি থাকে? ক্যারামেল। কি থাকে? ক্যারামেল। এগুলো মুখস্থ করার চেষ্টা করবে। হ্যাঁ, পটাটো চিপস, তারপর হচ্ছে পপকর্ন, এগুলোতে কি থাকে? ট্রান্স ফ্যাট থাকে, হালকা ফ্যাট থাকে। ঠিক আছে, এটাকে বলছি না, ট্রান্স ফ্যাট বলা হয়। তাহলে পটাটো চিপস আর পপকর্নের মধ্যে থাকে কি? ট্রান্স ফ্যাট। মোমো খেয়েছো, চাউমিন খেয়েছো, এগুলোতে থাকে আজিনামোটো। আজিনামোটো কিরকম দেখতে জানো? আজিনামোটো একদম সাদা নুনের মতন পুরো, আমরা নুন যেমন দেখেছি সেরকম খাদ্যের মধ্যে যদি দিয়ে দাও, এটা খুব টেস্টি লাগে। এর মধ্যে লেডও থাকে, কেমিক্যালস একটা। ঠিক আছে, এই জন্য এটা খুব ক্ষতিকর এই আজিনামোটো। মোমো বা চাউমিন এটা টেস্ট করার জন্য, মানে খুব টেস্টি করার জন্য এটা এই ভেজালটা দেওয়া হয়। আইসক্রিম খাও তো, আইসক্রিমে কার্জিনান, ব্রোমিনেটেড আর ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল, এগুলো থাকে। চায়ে থাকে কি? সাইক্রামেট। কফিতে থাকে অ্যাসপার্টেম। আর যে কোনো ফলে থাকে কি? স্যাকারিন। বুঝতে পারছো? এইগুলো মোটামুটি মনে রাখার চেষ্টা করবে। এই যে এই সব কেমিক্যালগুলো দিয়ে আমাদের কি করা হয়? এই সব কেমিক্যালগুলো মিশিয়ে এই প্রাকৃতিক খাদ্যটাকে আরো উজ্জ্বল, মানে প্রাকৃতিক খাদ্যের মতন। যেমন চকলেট, যেমন আমের, দেখবে আনারসের স্বাদযুক্ত চকলেট পাওয়া যায়, আমের চকলেট পাওয়া যায়। এগুলো কি হয়? এগুলো ঠিক একদম যেন আমের মতন খেতে,
আনারসের মতন, চকলেটগুলো খেলে যেন আনারসের মতন খেতে। তার মানে কি, এগুলোর যেমন সুন্দর দেখতে করেছে, তার গন্ধটাও আবার খেলে খুব টেস্টিও লাগে। কিন্তু এই সকল খাদ্য খেলে শরীর ভালো থাকে না। কি হয়, শরীরে বিভিন্ন প্রবলেম আসে। এইসব খাদ্য না খাওয়াই ভালো। এই জন্যই বলছি এইসব খাদ্য না খাওয়াই ভালো। হ্যাঁ, এইসব খাদ্য না খেলেই ভালো হয়। আরও কিছু রয়েছে দেখো, যেমন যেগুলো একটু চেষ্টা করবে মনে রাখার। যেমন ধরো আটাতে কি থাকে জানো? আটাতে চক গুঁড়ো মেশানো থাকে। ভেজাল হিসাবে আটাতে চক গুঁড়ো মেশানো থাকে। ময়দাতে মেশানো থাকে অ্যারারোট, যে জিলিপি তৈরিতে যে অ্যারারোট ব্যবহার করা হয়, সেই অ্যারারোট মেশানো। তাহলে আটাতে চক গুঁড়ো মেশানো থাকে, ময়দাতে তোমার অ্যারারোট মেশানো থাকে। ডালে, আমরা যে ডাল খাই, ডালে মেশানো থাকে তোমার খেসারির ডাল মেশানো থাকে। ঠিক আছে, ডালে কি মেশানো থাকে? খেসারির ডাল। তারপর ধরো বেসন দেখবে অনেকটা হালকা হলুদ টাইপের দেখতে। এই বেসনে কিন্তু যেটা হালকা হলুদ টাইপের, সেটা মেটানিন ইয়েলো বলেছিলাম। এই মেটানিন ইয়েলো বেসনে মেশানো থাকে, বুঝতে পারছো? যার কারণে টেস্টি হয় আর কি, বেসনে মেশানো থাকে। লঙ্কা গুঁড়ো তো দেখেছো, লঙ্কা গুঁড়ো খুব মানে লাল করার জন্য এতে কি মেশানো থাকে? রেড লেড। কি মেশানো থাকে? রেড লেড। এই লেডটা কিন্তু শরীরে খুব ক্ষতিকারক জিনিস, বুঝতে পারছো? যেটা অ্যাজিনোমোটো, যে চাউমিন যে মোমো চাউমিন এগুলোতে অ্যাজিনোমোটো, এই অ্যাজিনোমোটোতে লেড থাকে কিন্তু। এই জন্য এই লঙ্কা গুঁড়োতেও লেড, বুঝতে পারছো? এই লেডটা খুব ক্ষতিকারক। তারপর তোমার ধর মাখন, এই যে ঘি, মাখন, এগুলোতে থাকে কি? বনস্পতি। কি থাকে? বনস্পতি। আর থাকে পাকা কলা, বনস্পতি, পাকা কলা এই ঘি মাখনে মেশানো থাকে। তাহলে এইগুলোই হচ্ছে মোটামুটি একটা, আমরা ভেজালগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা মোটামুটি বলে দিলাম। এরপর আমরা জল নিয়ে আলোচনা করব।